আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এক্সটেনশন রেঞ্জ অফ অ্যামিটার। তারপর আমরা একটা ফর্মুলা দেখেছিলাম, আর অফ এস এইচ ইকুয়াল আর এম ডিভাইডেড বাই আই এম মাইনাস ওয়ান। আই বাই আই এম কে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর এমও লিখতে পারি। এই এই ফর্মুলাটা ইউজ করে আমরা বেশ কয়েকটা ম্যাথস প্রবলেমও সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা ভোল্টমিটারের এক্সটেনশন কিভাবে রেঞ্জ করা যায়, এক্সটেনশন রেঞ্জ কিভাবে বাড়ানো যায় সেটা দেখব। অ্যামিটারের এক্সটেনশন রেঞ্জ বাড়ানোর জন্য, অর্থাৎ 100 অ্যাম্পিয়ারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির অ্যাম্পিয়ারকে আমরা যদি আরেকটু বেশি 1000 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা প্যারালালে শান্ট রেজিস্ট্যান্স অ্যাড করেছিলাম। সেটা ছিল অ্যামিটারের ক্ষেত্রে। ভোল্টমিটারের ক্ষেত্রে বিষয়টা উল্টা। উল্টা বলতে কি, আমরা রেজিস্ট্যান্সই ইউজ করব, সেটাকে শান্ট রেজিস্ট্যান্সই বলবো, কিন্তু সেটা সিরিজে কানেক্টেড হবে। ভোল্টমিটারের ক্ষেত্রে দেখুন, ফর মেজারমেন্ট অফ দ্য ভোল্টেজ এ সিরিজ রেজিস্টার অর এ মাল্টিপ্লায়ার ইজ রিকোয়ার্ড ফর এক্সটেনশন রেঞ্জ। আমরা যদি এই ফিগারটা দেখি তাহলে দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখানে একটা সিরিজে একটা এক্সটেনশন এর জন্য আর এস, এক্সটেনশন রেঞ্জ বাড়ানোর জন্য সিরিজে একটা রেজিস্টার অ্যাড করা হয়েছে, যেটাকে আমরা শান্ট রেজিস্ট্যান্স বলছি। আচ্ছা, আইএম হচ্ছে ডিফ্লেকশন কারেন্ট অফ মুভমেন্ট, আর এম হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ মুভমেন্ট। আচ্ছা, আর এম হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এম এর মধ্যে দিয়ে যেই কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আইএম, সেটার নাম বলছে ডিফ্লেকশন কারেন্ট অফ দ্য মুভমেন্ট। আর এস হচ্ছে মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স অথবা শান্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, ভি হচ্ছে ফুল রেঞ্জ ভোল্টেজ অফ ইনস্ট্রুমেন্ট, আর ফুল ভোল্টেজ হচ্ছে আই এম আর এস প্লাস আর এম। আর এসটাকে কি বলছি, যে যে সিরিজ রেজিস্ট্যান্সটা অ্যাড করছি মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স, সেটাকে আমরা আর এস বলছি। ভোল্টমিটারের ক্ষেত্রে আমরা শান্ট বলবো না, বলবো সিরিজ রেজিস্ট্যান্স। অ্যামিটারের ক্ষেত্রে যেটা বলেছিলাম শান্ট রেজিস্ট্যান্স, ভোল্টমিটারের ক্ষেত্রে সেটার নাম হয়ে যাবে সিরিজ রেজিস্ট্যান্স, এবং তাকে আর আর এস এইচ না বলে আর এস দিয়ে প্রকাশ করব। তাহলে অ্যামিটারের সাথে এটার পার্থক্য হচ্ছে, কারেন্ট ঠিকই আছে, ওখানেও ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল আর এম, এখানেও ইন্টারনাল কারেন্ট আই এম। আচ্ছা, শুধু আর এস এইচ এর জায়গায় রিপ্লেস হয়েছে আর এস দিয়ে, ওখানে আর এস এইচ ছিল শান্ট রেজিস্ট্যান্স, এখানে আর এস হচ্ছে মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স। আর হচ্ছে ভিটা হচ্ছে টোটাল রেঞ্জ অফ ভোল্টেজ, ফুল রেঞ্জ অফ ভোল্টেজ অফ ইনস্ট্রুমেন্ট। ভিটাকে আমরা কি লিখছি, আই এম ইন্টু আর এস প্লাস আর এম। সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, একটা সিরিজ রেজিস্ট্যান্স প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফলকে আমরা আই এম, টোটাল কারেন্ট ফ্লো আই এম দিয়ে গুণ করছি, তাহলে আমরা টোটাল ভোল্টেজটা পাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন আর এস এর একটা ফর্মুলা দেওয়া আছে, যেভাবে আমরা আই এম এর ফর্মুলা ডেরিভেশন করেছিলাম, এইভাবেও আর এস এর ফর্মুলাও ডেরিভেশন করা যায়। সো আমরা, যেহেতু আমাদের শুধু ফর্মুলাটা লাগবে, আমরা ডেরিভেশন দেখাচ্ছি না, আমরা ডিরেক্ট ফর্মুলাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেই ফর্মুলা, আর এস ইকুয়াল ভিএম ডিভাইডেড বাই ভিএম মাইনাস আর এম। আচ্ছা, ফর্মুলাটা তাহলে দেখি, আর এস ইকুয়াল ভি ডিভাইডেড বাই আই এম। ভি হচ্ছে টোটাল ভোল্টেজটা, আই এম হচ্ছে আর এম এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা, আর মাইনাস আর এম, মাইনাস আর এমটা কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা, তেমন যদি একাধিক সিরিজ রেজিস্ট্যান্স থাকে, তাহলে একাধিকের ক্ষেত্রে আর এস ওয়ান হবে, ভি ওয়ান হবে, আর এস টু হবে, ভি টু হবে, আর এস থ্রি হবে, ভি থ্রি হবে, এমন হবে। তাহলে আমরা ফর্মুলাটা একটু মনে রাখবো। ফর্মুলাটা কি,
RS equal V divided by IM minus RM. এখানে প্রত্যেকটা পরিচয়, V এর পরিচয় হচ্ছে ফুল রেঞ্জ অফ ভোল্টেজ, RM এর পরিচয় হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ মুভমেন্ট, IM এর পরিচয় হচ্ছে ডিফ্লেকশন কারেন্ট অফ মুভমেন্ট। প্রত্যেকটা প্যারামিটারের পরিচয় আমরা জানি, সো আমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে ম্যাথ প্রবলেম সলিউশন করার জন্য। তাহলে আমরা একটু এখন ম্যাথ প্রবলেমের দিকে যাচ্ছি। এখানে দেখুন একটি ম্যাথ প্রবলেম দেওয়া আছে। দ্য ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট অফ এ মিটার ইজ 1 milliampere. Its internal resistance is 100 ohm. If this meter is to have full scale deflection when 100 volt is measured, what should be the value of series resistance? আচ্ছা, এখানে দেখুন IM এর মান দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার। এই যে দেখুন ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট IM ইকুয়াল 1 মিলি অ্যাম্পিয়ার, যেটাকে আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করছি 10⁻³ কে গুণ করে। তারপর দেওয়া আছে ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ 100 ওহম। ইন্টারনাল রেজিস্ট্যান্স RM এর মান হচ্ছে 100 ওহম। আর ফুল স্কেল ডিফ্লেকশন হোয়েন 100 ভোল্ট, 100 ভোল্টে ফুল স্কেল ডিফ্লেকশন করবে, তার মানে ভোল্টেজ V এর মান হচ্ছে 100 ভোল্ট। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? রিকোয়ার্ড সিরিজ রেজিস্ট্যান্স RE ইকুয়াল V ডিভাইডেড বাই IM মাইনাস RM। প্রত্যেকটা মান দেওয়া আছে, V এর মান দেওয়া আছে 100, IM এর মান দেওয়া আছে 10⁻³ আর RM এর মান দেওয়া আছে 100। প্রত্যেকটা মান বসিয়ে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি দেখুন, এরকম একটা ওহম পাচ্ছি, রেজিস্ট্যান্স পাচ্ছি। একদম সোজা। বুঝতে পেরেছি সবাই ম্যাথটা? জি ম্যাম। ওকে, আচ্ছা এখানে দেখুন আমরা এখন আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করব। এই ম্যাথটাতে একসাথে হচ্ছে ভোল্টমিটারের রেঞ্জও বের করতে বলছে, আবার অ্যামিটারের কারেন্টের রেঞ্জও বের করতে বলবে, কিন্তু এখানে হচ্ছে ডিরেক্ট ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান RM এর মানটা ডিরেক্ট দেওয়া নাই, ড্রপ দেওয়া আছে আর কারেন্টের মান দেওয়া আছে। আচ্ছা আমি একটু পড়ে শোনাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখুন কি বলছে। এ পিপিএমসি মানে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। A permanent magnet moving coil instrument gives full scale reading of 25 milliampere. 25 milliampere বিক্ষেপ দেয়। আচ্ছা, when a potential difference across its terminal is 75 millivolt. আচ্ছা, show how it can be used as an ammeter for range of 0 to 100 ampere and as a voltmeter for range 0 to 750 volt. Also find the multiplying factor of shunt and voltage amplification. আচ্ছা, তাহলে বলছে একটা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট সর্বোচ্চ স্কেল দেয় হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার এবং সেই সময় তার ভোল্টেজ ডিফারেন্স থাকে হচ্ছে 75 মিলি ভোল্ট। এই দুইটা রিডিং দেওয়া আছে আসলে ইন্টারনাল রেজিস্ট্যান্স RM বের করার জন্য। তারপর বলছে এই যন্ত্রটাকে আমরা কখন এই পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলটাকে আমরা যদি অ্যামিটার হিসেবে ইউজ করতে চাই কত রেঞ্জের, তাহলে কি করতে হবে? অ্যামিটার হিসেবে 100 অ্যাম্পিয়ার রেঞ্জের যদি অ্যামিটার হিসেবে ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের সিরিজে প্যারালালে একটা শান্ট রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। আর যদি ভোল্টমিটার হিসেবে ইউজ করতে হয় যার রেঞ্জ হবে 750 ভোল্ট, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে সিরিজে একটা রেজিস্ট্যান্স RS অ্যাড করতে হবে। আচ্ছা, এবং বলছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত শান্টের জন্য এবং ভোল্টেজ অ্যামপ্লিফিকেশনের জন্য। প্রশ্নটা কি আমরা বুঝতে পেরেছি? কি কি বলেছে? একটা কয়েল দেওয়া আছে, সেটাকে আমরা কিভাবে 100 রেঞ্জে কাজ করবো, 100 রেঞ্জে অ্যামিটারে কাজ করাবো, আর কিভাবে 750 ভোল্টের ভোল্টমিটার হিসেবে কাজ করাবো। এখানে অ্যামিটার এবং ভোল্টমিটার দুইটারই রেঞ্জ বের করতে বলেছে এবং
এর আগের অঙ্কগুলোতে যেমন ডিরেক্ট আরএম এর মান দেওয়া থাকতো, এই অঙ্কটাতে ডিরেক্ট আরএম এর মান দেওয়া নাই, ইন্টারনাল কারেন্ট দেওয়া আছে আর ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে। আর আমরা জানি রেজিস্ট্যান্স V ইকুয়াল IR, তার মানে R ইকুয়াল V ডিভাইডেড বাই R। সো V আর I যদি আমরা জানি তাহলে তাদের রেশিও থেকে আমরা RM বের করতে পারি। আচ্ছা, প্রশ্নটা কি আমরা সবাই বুঝতে পেরেছি কি কি বের করব আমরা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন সলিউশনে চলে যাচ্ছি। প্রথমে আসছে ইনস্ট্রুমেন্ট রেজিস্ট্যান্স। ইনস্ট্রুমেন্ট রেজিস্ট্যান্স RM ইকুয়াল potential drop across the terminals divided by instrument current। দেওয়া আছে পটেনশিয়াল গ্যাপ হচ্ছে 75 মিলিভোল্ট, 75 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, এরপর দেওয়া আছে ইনস্ট্রুমেন্ট কারেন্ট, কারেন্ট দেওয়া আছে 25 মিলি অ্যাম্পিয়ার, 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট করি আমরা দেখব হচ্ছে RM এর মান হচ্ছে 3 ওহম। আচ্ছা, আমাদের কি বলছে কত রেঞ্জে অ্যামিটার হিসেবে কাজ করতে হবে? 100 অ্যাম্পিয়ারের অ্যামিটার হিসেবে কাজ করতে হবে। তাই দেখুন, কারেন্ট টু বি মেজার্ড I ইকুয়াল 100 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর m এর মান কি ছিল? I ডিভাইডেড বাই IM। I এর মান জানি আমরা 100 আর IM এর মান আমরা এখান থেকে জানলাম 25 মিলি অ্যাম্পিয়ার। I ডিভাইডেড বাই IM, 100 ডিভাইডেড বাই 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটা ক্যালকুলেট করে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত পাচ্ছি দেখুন, 4000। এরপরে আমাদের হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। শান্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা কি ছিল? RSH ইকুয়াল RM ডিভাইডেড বাই M+1। RM এর মান 3, M এর মান পেয়েছি 4000, তার থেকে 1 বিয়োগ করে ক্যালকুলেট করে আমরা দেখছি শান্ট রেজিস্ট্যান্স এটা হচ্ছে 0.75 মাইক্রো ওহম, খুবই ছোট রেঞ্জের একটা রেজিস্ট্যান্স। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? একটু খেয়াল করুন তো সবাই। সবাই কি ক্লিয়ার এই কনসেপ্টটুকু? এতটুকু অ্যামিটার হিসেবে কাজ করলো যেভাবে যতটুকু? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন দেখুন, এখন যদি আমরা এটাকে ভোল্টমিটার হিসেবে কাজ করাতে চাই, ভোল্টমিটারটা অপারেট করবে কত? 750 পর্যন্ত, 0 থেকে 750 ভোল্ট পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, তাহলে আমরা একটু আগেই ভোল্টমিটারের ফর্মুলাটা দেখলাম, RS ইকুয়াল V ডিভাইডেড বাই IM মাইনাস RM। V এর মান এখানে দেওয়া আছে 750, IM এর মান হচ্ছে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আর RM এর মান হচ্ছে 3 ওহম। এটা ক্যালকুলেট করলে আমরা একটা রেজিস্ট্যান্স পাচ্ছি। এখন আমাদের দরকার হচ্ছে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। আচ্ছা, অ্যাম্প্লিফিকেশন হচ্ছে আউটপুট বাই ইনপুট। আউটপুট আমরা চাচ্ছি 750 ভোল্ট, আর এখানে ইনপুটটা কত দিয়েছিলাম, ভোল্টেজ ড্রপটা কত? 75 মিলিভোল্ট। তাই 750 ডিভাইডেড বাই 75 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এই দুইটা রেশিও করলে আমরা পাচ্ছি দেখুন 10,000। এই ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনটা হচ্ছে 10,000। ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন হচ্ছে V ডিভাইডেড বাই VM। VM এর মান দেওয়া ছিল হচ্ছে 75 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আর V এর মান এখান থেকে 75। সবাই কি ক্লিয়ার হয়েছে এই ম্যাথটা? ম্যাথটা কি ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার বুঝিয়ে দিব? ম্যাম আরেকবার বললে ভালো হতো। কতটুকু বলবো আর একটু? অ্যামিটারের টুকু বুঝতে পেরেছি, শুধু ভোল্টমিটারের টুকু বলবো। হ্যাঁ, হৃদয় না আজম, কে বললেন? বি থেকে। বি থেকে। আচ্ছা, বি এর কোয়েশ্চেনটা বলছে অ্যাজ এ ভোল্টমিটার ফর রেঞ্জ 0 to 75 find the voltage amplification। আচ্ছা, ভোল্টমিটারের রেঞ্জ যদি 750 ভোল্ট করি তাহলে তাকে কিভাবে কাজ করাবো? আচ্ছা, ভি ভোল্টেজ টু বি মেজার্ড, ভি হচ্ছে 75 ভোল্ট। একটু আগে আমরা ভোল্টমিটারের ফর্মুলাটা কি দেখলাম দেখুন, এরকম একটা ফর্মুলা ছিল, RS ইকুয়াল V ডিভাইডেড বাই RM মাইনাস RM।
দেখুন ওই ফর্মুলাটাই এখানে লেখা আছে, আর এস ইকুয়াল ভি ডিভাইডেড বাই আই এম মাইনাস আর এম। ভি এর মান 75 ভোল্ট, কিন্তু বলেছে 750 ভোল্টের হচ্ছে হিসেবে কাজ করাতে কি করতে হবে। আচ্ছা, আই এম এর মান হচ্ছে 25 ইন্টু 10⁻³ এই যে দেখুন কোশ্চেনে দেওয়া আছে 25 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আর আর এম ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা শুরুতেই ক্যালকুলেট করেছি 3 ওহম। সবগুলোর মান বসিয়ে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমরা পেলাম হচ্ছে এত। এখন আমাদের কাজ হচ্ছে ভোল্টেজ মাল্টিপ্লিকেশন, ভোল্টেজ ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন হচ্ছে ভি ডিভাইডেড বাই ভি এম। আচ্ছা, ভি এর মান হচ্ছে 750, আর ভি এম এর মান আমরা শুরুতেই রেখেছি কত, ভি এম এর মান হচ্ছে 75 ইন্টু 10⁻³ আচ্ছা, মানে মিলি ভোল্ট। আচ্ছা, এই দুইটাকে রেশিও করলে আমরা পাচ্ছি হচ্ছে 10,000। ক্লিয়ার এখন? জি ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে দেখুন সেম একইভাবেই আরেকটা অঙ্ক দেওয়া আছে। এই আরেকটা অঙ্কতেও কারেন্টের মান দেওয়া আছে আর ভোল্টেজের মান দেওয়া আছে। কারেন্ট আর ভোল্টেজ থেকে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে নিতে হবে। তারপর এখানে শুধু বলছে যে এটা 200 অ্যাম্পিয়ার অ্যামিটারে কাজ করতে হলে কত হতে হবে, আর বলছে 1000 ভোল্টের ভোল্টমিটার হিসেবে কাজ করতে হলে কত হতে হবে। তাহলে সেম একই অঙ্ক, শুধুমাত্র আমাদের ভি আর আই এর মানটা চেঞ্জ করে আমাদের সলিউশন করতে হবে। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটাই যদি দেখি, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব, তারপর আইএসএইচ এর ফর্মুলা থেকে আর অফ এসএইচ এর ফর্মুলাতে মান বসিয়ে শান্ট রেজিস্ট্যান্সটা বের করে নেব, তারপর সিরিজ রেজিস্ট্যান্সের ফর্মুলা থেকে সিরিজ রেজিস্ট্যান্সটা বের করে নেব। পারা যাবে? ম্যাথটা একটু খেয়াল করেন তো, একই অঙ্ক কিন্তু। আগে আমরা বলেছিলাম 0 থেকে 100 রেঞ্জের, এখন বলছি 200 রেঞ্জের। আগে বের করেছিলাম 750 ভোল্ট পর্যন্ত, এখন বলেছি 100 ভোল্ট 1000 ভোল্ট পর্যন্ত। পারা যাবে না? এখানে করেও দেওয়া আছে অবশ্য, পারা যাবে ইনশাল্লাহ। ম্যাম ওকে, এটা একটু বাসায় দেখবেন, আমি আজকেই স্লাইডটা আপলোড করে দিব। আচ্ছা, নিচে দেখুন আরেকটা এরকম অঙ্ক দেওয়া আছে। এখানে ওই সেম একই সিরিজ রেজিস্ট্যান্স এবং শান্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে বলেছে। এখানেও রেঞ্জটা চেঞ্জ করে দেওয়া আছে। সো এটাও একটু বাসায় চেষ্টা করবেন। এক্সাম্পল 5, এক্সাম্পল 6 এই দুইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, ঠিক আছে। এই দেখুন এক্সাম্পল 8টাও একই। এক্সাম্পল 8টা আবার দেখুন একটা ঢাকার কোনো একটা ঢাকা বলছি, ইন্ডিয়ার কোনো একটা ইউনিভার্সিটির চাকরির পরীক্ষায় আসছিল এটা। আচ্ছা, এক্সাম্পল 8টাও একই রকম, আর এম দেওয়া আছে, আই এম দেওয়া আছে, আই দেওয়া আছে, আর অফ এস এইচ আর আর এস বের করতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। এক্সাম্পল 5, এক্সাম্পল 6 আর এক্সাম্পল 8 সেম একই অঙ্ক, শুধুমাত্র মান চেঞ্জ করে দিয়েছে। একটু একটু বাসায় চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে। এখন আমরা আলোচনা করব ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার নিয়ে। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার মেইনলি দুই প্রকারের হয়ে থাকে, পটেনশিয়াল ট্রান্সফরমার এবং কারেন্ট ট্রান্সফরমার। প্রথমে আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কেন দরকার সেটা শিখব। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর পটেনশিয়াল ট্রান্সফরমার, শর্ট ফর্মে সিটি আর পিটি, খুব পপুলার। হ্যাঁ, আচ্ছা, কেন ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আমরা ইউজ করব? In power system, currents and voltages handled are very large. Direct measurement are not possible with the existing equipment. Hence, it is required to step down currents and voltages with the help of instrument transformers so that they can be measured with the instrument of moderate size. পাওয়ার সিস্টেমের অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখব অনেক হাই রেঞ্জের কারেন্ট এবং ভোল্টেজ নিয়ে কাজ করতে হয়। এই হাই রেঞ্জের কারেন্ট অথবা ভোল্টেজ মাপার জন্য আমাদের যন্ত্র সাধারণত থাকে না। সেক্ষেত্রে কি করি, সিটিপিটি ইউজ করে, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারগুলো ইউজ করে আমরা কারেন্ট বা ভোল্টেজকে স্টেপ ডাউন করে নেই। স্টেপ ডাউন মানে বেশি
কারেন্টকে কমিয়ে দেওয়া, তারপর সে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের সাহায্যে সেটার মান নির্ণয় করে থাকি। আচ্ছা, তাহলে এই সিটিপিটির কাজ কি? তারা হচ্ছে এই কারেন্ট আর ভোল্টেজকে স্টেপ ডাউন করে দিবে, এবং যার কারণে ওই হাই রেঞ্জের ভোল্টেজটাও আমরা এই মডারেট সাইজের ইনস্ট্রুমেন্টের সাহায্যে ইউজ করতে পারবো। আরেকবার বলছি, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক লার্জ রেঞ্জের কারেন্ট এবং ভোল্টেজ নিয়ে কাজ করতে হয়। যেমন কি ট্রান্সমিশন লাইনে হচ্ছে 400 কিলোভোল্ট এরকম রেঞ্জের হাই ভোল্টেজ নিয়ে কাজ করতে হয়। তেমন অ্যাম্পিয়ারও এরকম 100 অ্যাম্পিয়ার 200 অ্যাম্পিয়ার এসব তো কিছুই না, অনেক হাই রেঞ্জের কারেন্ট নিয়েও কাজ করতে হয়। কিন্তু আমরা জানি এই 100 কিলোভোল্ট বা এই হাই রেঞ্জের অ্যামিটার বা ভোল্টমিটার আমাদের সিস্টেম এক্সিস্ট করে না। এরকম এত হাই রেঞ্জের অ্যামিটার বা ভোল্টমিটার ডিজাইন করা সম্ভব হয়নি। সো ওইসব যন্ত্রপাতি অ্যামিটার বা ভোল্টমিটার ইউজ করে ডিরেক্ট মেজারমেন্ট পসিবল হয় না। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের সাহায্যে এই কারেন্ট বা ভোল্টেজকে স্টেপ ডাউন করে নিতে পারি। স্টেপ ডাউন করে নিয়ে তারপর স্টেপ ডাউন বলতে মানে কমিয়ে দিলাম, তার মানে 400 কিলোভোল্টটাকে আমরা কমিয়ে 400 ভোল্ট, প্রায় 100 টাইমস কমিয়ে 400 100 টাইমস বা 1000 টাইমস এরকম কমিয়ে মনে করেন 400 ভোল্টে নিয়ে আসলাম। 400 ভোল্টে যখন নিয়ে আসলাম তখন আমরা কিন্তু 400 ভোল্ট মাপার জন্য ভোল্টমিটার কিন্তু আমাদের আছে। সো ওই ভোল্টমিটারের সাহায্যে আমরা মেপে নিলাম, কিন্তু তার আগে কারেন্টটাকে স্টেপ ডাউন করে নিলাম। এই 400 কিলো ভোল্ট থেকে আমরা 400 ভোল্টে কনভার্ট করে নিলাম। আচ্ছা, সো এই জন্য ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দরকার। বুঝতে পেরেছি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারটা কেন দরকার? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখুন, instrument transformer used in conjunction with measuring instrument for measurement purpose are called instrument transformer। আচ্ছা, যেই সব ট্রান্সফরমার গুলো মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করা হয় তাদেরকে আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে থাকি। দ্য ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার used for the measurement of current is called current transformer, simply CT, and the transformer used for measurement of voltages are called voltage transformer or potential transformer, simply PT। ট্রান্সফরমার ইউজ করে আমরা কি করি? মেজারমেন্ট ইউজ ট্রান্সফরমারকে মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করার জন্য যেই ডিভাইসগুলো সেগুলোকেই বলছি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। যখন সেই ট্রান্সফরমারের সাহায্যে আমরা কারেন্ট মেজার করছি তখন সেটাকে বলছি কারেন্ট ট্রান্সফরমার বা সিটি। আর যখন সেই ট্রান্সফরমারটাকে ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করছি তখন তাকে বলছি ভোল্টেজ ট্রান্সফরমার অর পটেনশিয়াল ট্রান্সফরমার বা সিম্পলি পিটি। এখানে দেখুন একটা কারেন্ট ট্রান্সফরমার দেওয়া আছে, একটা পটেনশিয়াল ট্রান্সফরমার দেওয়া আছে। এটা হচ্ছে সিটি বা কারেন্ট ট্রান্সফরমার। একটা প্রাইমারি উইন্ডিং থাকবে, একটা সেকেন্ডারি উইন্ডিং থাকবে, তাদের মাঝখানে দেখুন একটু গ্যাপ আছে। এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে লাইন, আর এখানে একটা লোড। এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। ফিগার 1 indicates the current measurement by current transformer. Current being measured passes through the primary winding and secondary winding is connected to ammeter. ACD steps down the current level to the level of ammeter. আচ্ছা, তাহলে দেখুন এটা একটা কারেন্ট ট্রান্সফরমারের ফিগার। এখানে কি বলছে? যেই কারেন্টটা মাপতে হবে সেটাকে আমরা প্রাইমারি উইন্ডিং এ রাখবো, আর সেকেন্ডারি উইন্ডিং এ একটা অ্যামিটার থাকবে। সেকেন্ডারি উইন্ডিং এর তাহলে যেই কারেন্টটাকে আমরা মাপবো সেটাকে আমরা প্রাইমারি উইন্ডিং এ রাখবো, আর সেকেন্ডারি উইন্ডিং এ একটা অ্যামিটার থাকবে। আর সিটির কাজ কি? এটাকে স্টেপ ডাউন করে নেওয়া। স্টেপ ডাউন করে নিয়ে অ্যামিটারের রেঞ্জ লেভেলে নিয়ে চলে আসবে, যার দিয়ে আমরা ওই অ্যামিটারটা দিয়েই আমরা সেই কারেন্টটা বের করতে পারবো। বুঝতে পেরেছি এটা? আরেকবার বলছি, হ্যাঁ। এটা হচ্ছে একটা কারেন্ট ট্রান্সফরমার। আচ্ছা, একটা কারেন্ট ট্রান্সফরমার দিয়ে, কারেন্ট ট্রান্সফরমার কি বললাম, একটা প্রাইমারি উইন্ডিং আছে আর একটা সেকেন্ডারি উইন্ডিং আছে। যখন আমরা এই কারেন্ট ট্রান্সফরমার দিয়ে কারেন্ট মাপবো তখন যার কারেন্ট মাপবো সেটাকে আমরা প্রাইমারি উইন্ডিং এ লাগাবো। আচ্ছা, আর মনে করেন এই লোডটারই কারেন্ট মাপবো, এটাকে প্রাইমারি উইন্ডিং এ লাগিয়েছি। আর
এই যে অ্যামিটারটাকে আমরা সেকেন্ডারি উইন্ডিং এ লাগাবো। মনে করি এটা হচ্ছে একটা অ্যামিটার, সেকেন্ডারি উইন্ডিং এ লাগানো আছে। আচ্ছা, কারেন্ট ট্রান্সফরমারের কাজ কি? দ্য সিটি স্টেপস ডাউন দ্য কারেন্ট। আচ্ছা, এই কারেন্ট ট্রান্সফরমারটা এই ইয়াটাকে এই ইয়ার সিরিজে কারেন্টটাকে স্টেপ ডাউন করে সিরিজে দিল। থাকলে ম্যাডাম সবসময় হচ্ছে লোডের পরে লাগাইতে হবে আর কি। এটার কাজ কি হচ্ছে, কারেন্ট ট্রান্সফরমারটা কারেন্টটাকে স্টেপ ডাউন করে দিবে। স্টেপ ডাউন করে দিবে, তখন হচ্ছে এই কারেন্টটাকে আমরা বের করব। এই সিটি স্টেপস ডাউন দ্য কারেন্ট টু দ্য লেভেল অফ দ্য অ্যামিটার। অ্যামিটারের যে লেভেল সে অনুযায়ী সেটাকে স্টেপ ডাউন করে দিবে। বুঝতে পেরেছি কারেন্ট ট্রান্সফরমার আর তার সার্কিটটা? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। এখানে দেখুন ফিগার 2 তে একটা পটেনশিয়াল ট্রান্সফরমার দেওয়া আছে। পটেনশিয়াল ট্রান্সফরমারেও একটা প্রাইমারি উইন্ডিং থাকবে, একটা সেকেন্ডারি উইন্ডিং থাকবে। আচ্ছা, আর লোড থাকবে, লাইন থাকবে। আচ্ছা, ফিগার 2 shows the connection of potential transformer for voltage measurement. The primary winding is connected to the voltage being measured and the secondary winding is connected to voltmeter. The PD steps down the voltage to the level of the voltmeter. Same একই। এই পটেনশিয়াল ট্রান্সফরমার একটা প্রাইমারি উইন্ডিং আছে, একটা সেকেন্ডারি উইন্ডিং আছে। প্রাইমারি উইন্ডিং এর সাথে যার কারেন্ট মাপতে হবে সেটা কানেক্টেড আছে, আর সেকেন্ডারি উইন্ডিং এর সাথে একটা ভোল্টমিটার আছে। এই ভোল্টমিটারটার সাহায্য আর হচ্ছে এই পিটিটার কাজ কি? এই পিটিটা হচ্ছে এই কারেন্টটাকে ভোল্টেজটাকে কমিয়ে দিবে, কমিয়ে দেয় এই ভোল্টমিটারের সাহায্যে আমরা তার মানটা বের করতে পারবো। পিটি স্টেপস ডাউন দ্য ভোল্টেজ টু দ্য লেভেল অফ ভোল্টমিটার। সেম একই। বুঝতে পেরেছি সবাই এটা? অর্থাৎ অ্যামিটারটা হচ্ছে সিরিজে, ভোল্ট মিটারটা প্যারালালে। মানে যে হ্যাঁ, তাই অবশ্যই সবসময় অ্যামিটার সিরিজেই থাকবে, ভোল্টমিটার প্যারালাল থাকবে। এটাই তো নর্মাল কানেকশন, ওটা চেঞ্জ হবে না। হ্যাঁ। আচ্ছা ম্যাম, এখানে অ্যামিটারটা যেমন আমরা এই সেকেন্ডারি সাইডে অর্থাৎ লাস্টে লাগাইছি হুম সিরিজ সার্কিটের ক্ষেত্রে, এটা যদি আমি লোডের আগে লাগাই অর্থাৎ প্রথমের দিকে লাগাই এবং লোডটা যদি পরে লাগানো হয়, এই ক্ষেত্রে প্রবলেমটা কি হতে পারে? না একই থাকবে, সমস্যা নেই? মানে আপনি হচ্ছে এই যে এখানে ভোল্টমিটার লাগাতে চাচ্ছেন? না না, এই সার্কিটটাতে, প্রথম সার্কিটটাই। প্রথম সার্কিটটাই মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ভোল্টমিটার লাগাবেন না কোথায়? না, অ্যামিটারটা সিরিজে আছে না, ওই সিরিজে আমি ও এই এটা যে তো এখানে লাগাবেন। সেকেন্ডারি প্রান্তে লাগাইছি। হ্যাঁ, এটা যদি এখানে আমি এখানে প্রাইমারি সাইডে উপরের সাইডে লাগাই আর কি। ও প্রাইমারি সাইডে লাগালে তাহলে প্রাইমারি সাইডের কারেন্টটা বের করবে। এটা তো আমরা সেকেন্ডারি ইউজ করছি কেন? কারণ হচ্ছে এই লোডের কারেন্ট শোনার জন্য। আমরা আপনার হচ্ছে সিরিজে তো কারেন্টটা একই থাকে মানে। আচ্ছা, এটা হচ্ছে একটা কারেন্ট ট্রান্সফরমারটা এমন ভাবে ডিজাইন করা, এখানে যে উইন্ডিং দুইটা আছে না, উইন্ডিং দুইটা কিন্তু রেশিও এরকম 100:1। তার মানে এখানে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। সো আমরা যদি এখানে একটা অ্যামিটার লাগাই, তাহলে এখানে কিন্তু 100 দেখাবে, তার 100 টাইম পার্টস দেখাবে। সেটাকেই কিন্তু ওই এত বেশি রেঞ্জের কারেন্ট অনেক ক্ষেত্রে নাও পাওয়া যেতে পারে, মানে নট নেসেসারি 100, মানে এমনও হতে পারে। আচ্ছা, আমি আরেকবার বলি, দেখুন এখানে প্রাইমারি আর সেকেন্ডারি দুইটা উইন্ডিং আছে না, দুইটা উইন্ডিং এ টার্ন রেশিও থাকে। হ্যাঁ, টার্ন রেশিও থাকে, মনে করেন 1000:1, এরকম একটা ট্রান্স রেশিও আছে। আচ্ছা, ট্রান্স রেশিও তাহলে মনে করেন এই প্রাইমারি উইন্ডিং এ 5000 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু এই 5000 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো মাপার জন্য আমাদের কোনো যন্ত্র নাই। আমরা যদি এখানে অ্যামিটার লাগাই, তাহলে মনে করেন যে অ্যামিটার লাগালাম, মনে করেন সর্বোচ্চ রেঞ্জ তার 100 অ্যাম্পিয়ার, তাহলে ওভারলোড হয়ে যাচ্ছে না? তাই অ্যামিটারটা পুড়ে যেতে পারে। সো এত বেশি রেঞ্জের আমাদের অ্যামিটার নাই, তাই আমরা সেটাকে কি করছি, এই এটাকে 1000 টাইমস কমিয়ে দিচ্ছি, তাহলে সেকেন্ডারিতে এই মানটাই এসে হয়ে যাচ্ছে কত, 5 অ্যাম্পিয়ার। সো ওই 100 রেঞ্জের অ্যামিটারটাই আমরা যদি এখানে লাগাচ্ছি, তাহলে আমরা ইজিলি 5 অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি, ওভারলোডও হচ্ছে না, তখন অ্যামিটারটা ড্যামেজও হচ্ছে না। বুঝতে পেরেছি? জি, অর্থাৎ আমরা এইভাবেই মানে ক্যালকুলেশনটা বের করে বুঝতে পারবো যে আমি প্রাইমারিতে কত সাপ্লাইটা দিলাম, এটা হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ, ইজিলি বের করা যাবে আর এটা কি। ইজিলি বের করা যাবে। আচ্ছা, নিচে কিন্তু এখানে আরো ইয়া আছে, এই যে ট্রান্স রেশিওর কথা বললাম, তারপর প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি কারেন্ট বললাম, এগুলো নিচে আছে। আচ্ছা, এতটুকু তো বোঝা গেছে।
জি ম্যাম। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে মেরিটস অফ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের সুবিধা সুবিধা কি দেখুন, instrument transformer of modern size are used for metering 5 ampere for current and 100 to 120 volt for voltage measurement। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার গুলো মিটারিং এর ক্ষেত্রে খুব ইউজফুল ইউজ করা। সুবিধা, আচ্ছা সেকেন্ড সুবিধা কি বলছে, instrument and meter can be standardized so that there is saving in cost, replacement of damaged instrument is easy। আচ্ছা, এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম যদি আমরা নিয়ে নিই তাহলে সেটাকে বারবার ইউজ করতে পারবো, তাহলে বারবার চেঞ্জ করতে হচ্ছে না। আবার যদি কোনো ড্যামেজ হয়ে যায় তাহলে তাদেরকে রিপ্লেস করাও ইজি। আচ্ছা, তাহলে প্রথমটা আসলো এটা মিটারিং এর ক্ষেত্রে মানে পরিমাপ নির্ধারণের ক্ষেত্রে খুবই সুবিধাজনক। সেকেন্ডটা আসলে হচ্ছে এটাকে খুব সহজে আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে নিয়ে যাই এবং সেই স্ট্যান্ডার্ড ভ্যালুটাই বারবার ইউজ করার কারণে একাধিক ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় না, এই একটা ইনস্ট্রুমেন্টের কারণেই কস্টটা সেভ হয়ে যাচ্ছে। আবার যদি কোনো কারণে ইনস্ট্রুমেন্টটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা রিপ্লেস করাও খুবই ইজি। এরপর আসছে থার্ড সুবিধা, simple range instrument can be used to cover large current and voltage ranges when used with suitable multi-range instrument transformer। আচ্ছা, একটু আগে যে উদাহরণটা দিলাম 5000 অ্যাম্পিয়ার কারেন্টটাকে খুবই অল্প অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ারে কনভার্ট করে দিচ্ছে, এটাই বলছে যে লার্জ কারেন্ট আর ভোল্টেজকে একটা সুইটেবল রেঞ্জে কনভার্ট করে দিচ্ছে, এটাই তার একটা সুবিধা। এটা কি বোঝা গেল? জি, ওকে যেটা আমরা ইজিলি পরিমাপ দেখতে পারবো আর কি। ওকে, এরপর হচ্ছে metering circuit is isolated from high voltage power circuit, hence isolation is not a problem and safety is assured for the operator। আচ্ছা, যেহেতু আমরা হাই ভোল্টেজ নিয়ে খুব একটা কাজ করছি না, মানে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে কিন্তু 5000 অ্যাম্পিয়ার, কিন্তু সেটা আমরা মেজার করছি না বা সেখানে কোনো ডিভাইস লাগাচ্ছি না, সেটাকে স্টেপ ডাউন করে নিচ্ছি। সো আমাদের এখানে আইসোলেশনটা কোনো প্রবলেম না, আর সেফটিটাও অত খেয়াল করতে হয় না। আচ্ছা, তারপর কি দেয়ার ইজ লো পাওয়ার কনজাম্পশন ইন দ্য মিটারিং সার্কিট, যেহেতু হাই ভোল্টেজ বা কারেন্টটাকে লোতে কনভার্ট করে নিচ্ছি, সো সেখানে পাওয়ার কনজাম্পশনটা কম হচ্ছে, বেশি হচ্ছে না। আচ্ছা, তারপর কি সেভারাল ইনস্ট্রুমেন্ট ক্যান বি অপারেটেড ফ্রম এ সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। আচ্ছা, একসাথে একাধিক ইনস্ট্রুমেন্টও আমরা অপারেট করতে পারি একটা সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দিয়ে। তাহলে কি বুঝলাম, সুবিধাগুলো বেশ সুবিধা, আলটিমেটলি একটা মনে রাখলেই সবগুলোই মনে থাকবে, কি সেটা হচ্ছে অনেক হাই রেঞ্জের কারেন্ট অথবা ভোল্টেজকে খুবই কম রেঞ্জের কারেন্ট আর ভোল্টেজে নিয়ে আসছে, যার কারণে মিটারিং বা পরিমাণ নির্ণয় করাটা সুবিধা হচ্ছে। সেকেন্ডটা কি কস্ট কম এবং রিপ্লেসমেন্ট ইজি। থার্ডটা হচ্ছে লার্জ কারেন্ট অথবা ভোল্টেজকে একটা সুইটেবল মাল্টি রেঞ্জে কনভার্ট করে নিয়ে আসছে। ফোর্থটা হচ্ছে কোনো আইসোলেশন লাগছে না এবং সেফটির ব্যাপারটাও লাগছে না, পাওয়ার কনজাম্পশন অল্প, আর সেভারাল ইনস্ট্রুমেন্ট ক্যান বি অপারেটেড ফ্রম এ সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। একাধিক ইনস্ট্রুমেন্টকে আমরা একটা সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দিয়ে চালাতে পারি। এগুলো হচ্ছে তাহলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের সুবিধা ছিল। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে একটা ডেফিনেশন আসছে ট্রান্সফরমার রেশিও। ট্রান্সফরমার রেশিও কি বলছে, ট্রান্সফরমার রেশিও ইজ দ্য রেশিও অফ ম্যাগনিটিউড ইফ প্রাইমারি ম্যাগনিটিউড অফ, এটা ইফ হবে না, এটা হবে অফ, ম্যাগনিটিউড অফ প্রাইমারি ফেজর টু সেকেন্ডারি ফেজর। ট্রান্সফরমার রেশিওকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, আর ইকুয়াল প্রাইমারি ফেজর ডিভাইডেড বাই সেকেন্ডারি ফেজর। আচ্ছা, ফেজর দ্বারা কি বোঝাচ্ছে, ফেজর দ্বারা হচ্ছে কারেন্ট অথবা ভোল্টেজ, তাহলে প্রাইমারি উইন্ডিং কারেন্ট অথবা ডিভাইডেড বাই সেকেন্ডারি উইন্ডিং কারেন্ট। যদি সিটি হয় তাহলে কারেন্ট হবে, আর পিটি হলে ভোল্টেজ হবে, প্রাইমারি উইন্ডিং ভোল্টেজ বাই সেকেন্ডারি উইন্ডিং ভোল্টেজ। তাহলে আমরা এখন আলোচনা করছি ট্রান্সফরমার রেশিও নিয়ে। ট্রান্সফরমার রেশিও কি, যদি কারেন্ট ট্রান্সফরমার হয়
তাহলে প্রাইমারি উইন্ডিং এর কারেন্ট এবং সেকেন্ডারি উইন্ডিং এর কারেন্টের রেশিওটাকে আমরা বলছি ট্রান্সফরমার রেশিও, ট্রান্সফরমেশন রেশিও। আর যদি পটেনশিয়াল ট্রান্সফরমার হয় তাহলে প্রাইমারি উইন্ডিং এর ভোল্টেজ এবং সেকেন্ডারি উইন্ডিং এর ভোল্টেজের রেশিওটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন রেশিও। বুঝা গেছে ট্রান্সফরমেশন রেশিওর ইয়াটা? জি ম্যাম। এরপরে আসছে হচ্ছে আরেকটা ডেফিনিশন আসছে, সেটা হচ্ছে নমিনাল রেশিও। It is the ratio of rated primary winding current or voltage to the rated secondary winding voltage এবং current. Rated primary winding current and rated secondary winding current. Rated primary winding voltage অথবা rated secondary winding voltage। এটা ছিল যে কোনো উইন্ডিং ভোল্টেজ এবং কারেন্টের রেশিও। আর এটা শুধুমাত্র রেটেড হয়ে গেলেই সেটাকে আমরা বলবো নমিনাল। বুঝতে পেরেছি? নমিনালটার রেটেড মানে কোনো নির্দিষ্ট একটা ইয়ার জন্য যখন স্পেসিফাই করে দিব তখন সেটা হয়ে যাবে রেটেড। নমিনাল রেশিও ইজ দ্য রেশিও অফ রেটেড প্রাইমারি উইন্ডিং কারেন্ট অর ভোল্টেজ টু দ্য সেকেন্ডারি উইন্ডিং কারেন্ট অর ভোল্টেজ। নমিনাল রেশিওকে আমরা Kn দ্বারা প্রকাশ করছি, রেটেড প্রাইমারি উইন্ডিং কারেন্ট ডিভাইডেড বাই রেটেড সেকেন্ডারি উইন্ডিং কারেন্ট ফর সিটি and rated primary winding voltage divided by rated secondary winding voltage for PT. আচ্ছা, তাহলে ট্রান্সফরমেশন রেশিও যেটা ছিল সেটা শুধু প্রাইমারি উইন্ডিং এর সাথে সেকেন্ডারি উইন্ডিং এর কারেন্ট অথবা ভোল্টেজের রেশিও ছিল। আর নমিনাল যেটা রেশিও সেটা হচ্ছে রেটেড প্রাইমারি উইন্ডিং এর কারেন্ট অথবা ভোল্টেজের সাথে রেটেড সেকেন্ডারি উইন্ডিং এর কারেন্ট অথবা ভোল্টেজের রেশিও। এরপর আসছে হচ্ছে ট্রান্স রেশিও। ট্রান্স রেশিও মানে হচ্ছে এই যে ট্রান্সফরমারের উইন্ডিং এ কতটা পাক আছে, এই যে প্রাইমারি উইন্ডিং এ কতটা পাক আছে এবং সেকেন্ডারি উইন্ডিং এ কয়টা পাক আছে, মানে ট্রান্স আছে, আচ্ছা কুণ্ডলী আছে। হ্যাঁ, ট্রান্স রেশিও হচ্ছে নাম্বার অফ দ্য টার্নস অফ সেকেন্ডারি উইন্ডিং ডিভাইডেড বাই নাম্বার অফ দ্য টার্নস অফ প্রাইমারি উইন্ডিং। এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে। আর পটেনশিয়ালের ক্ষেত্রে কি, নাম্বার অফ দ্য টার্নস প্রাইমারি ডিভাইডেড বাই সেকেন্ডারি। বোঝা গেছে ইয়াটা? ট্রান্স রেশিওটা মানে দুইটা উইন্ডিং এর পাক সংখ্যা বা কুণ্ডলীর সংখ্যার অনুপাত, সেটাকে আমরা বলছি ট্রান্স রেশিও। জি ম্যাম।